ঘরে থাকে না তো মন। আসলে মেঘলা দিনে মন তো ঘরে থাকে না, আমি নিজেও ঘরে নাই, সেজন্যই চলে এসেছি। ঈদ যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে ঈদ যাত্রায় যাত্রা করব সিলেটের উদ্দেশ্যে, এবং ট্রেন হচ্ছে উপবন এক্সপ্রেস। তো সেই যাত্রার জন্য আমি চলে এসেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আবহাওয়া বৃষ্টি স্নাত, কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এই বৃষ্টি স্নাত আবহাওয়াতেই চলে এসেছি কমলাপুরে, এবং ট্রেনের সময় বাকি এখনও প্রায় 20 মিনিট। তো চলুন দেরি না করে স্টেশনে প্রবেশ করি, দেখি ঈদ যাত্রা উপলক্ষে কেমন যাত্রী সমাগম ঘটেছে এবং কেমন যাত্রা হয়, এটি আজকে দেখার বিষয়। এখানে র্যাবের কন্ট্রোল, আরএনবি অর্থাৎ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কন্ট্রোল, এগুলি হচ্ছে স্টেশনের নিরাপত্তার জন্য ঈদ সফরের। এবং টিকিট কিন্তু পরীক্ষা করে করে তারপরে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে। এখানে ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে উপবন এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ছেড়ে যাবার সময় রাত 10টা, এখন বাজে 9:45। স্টেশনে ঢুকলাম, আমি যতটা ভিড় হবে মনে করেছিলাম এরকম ভিড় নাই। যাই হোক, এই যেখান থেকে ঢুকলাম, এখান থেকে ঢুকলেই 3 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে যেতে খুব একটা বেগ পেতে হবে না। প্ল্যাটফর্মে আসার পর বেশ খানিকটা দূরে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে উপবন এক্সপ্রেস। আর এই উপবন এক্সপ্রেস এখন ইনকা কোচ নিয়ে চলে, যদিও আগে এটা যে ভ্যাকুয়াম রেক আছে, ভ্যাকুয়াম রেখে চলতো, আমি সেই রেখে যাত্রা করেছিলাম। এই হলো উপবন। এই ট্রেনে শোভন চেয়ার, এসি চেয়ার এবং এসি কেবিন আসন রয়েছে। এই হলো নন এসি শোভন চেয়ার। এই হচ্ছে এসি কেবিনের একটা কেবিন। এটা হচ্ছে ছোট কেবিন, মানে এখানে 2 জন ঘুমিয়ে যাত্রা করতে পারবে। আর যেগুলো বড় কেবিন হয় সেখানে 4টা শোয়ার মতো জায়গা থাকে, অর্থাৎ 4টা বেড থাকে, সেখানে 4 জন যাত্রা করতে পারবে। এখানে উপরে নিচে একজন 2 জন যাত্রা করতে পারবে। আর এই কেবিনে যা থাকার, এই যেমন আয়না থাকে, মালামাল রাখার জন্য জায়গা থাকে, ওদিকে একটা ফ্যান থাকে, ছোট একটা লাইট থাকে, আর চার্জ দেওয়ার জন্য চার্জিং সকেট, আর একটা ডাস্টবিন এবং নিচে একটি টেবিল। আর এখানে হচ্ছে এসি চেয়ার। এসি চেয়ারে দেখছি বেশ ভিড়, মানে একেবারে যাত্রী কানায় কানায় পরিপূর্ণ, দরজাও বন্ধ করে দেওয়া আছে। আর চলে এসেছি লোকোমোটিভের কাছে। এখানে 2900 সিরিজের লোকোমোটিভ দেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই ট্রেনের লোড কিছুটা কমানো হয়েছে। ঈদের সময় যদিও কিছুটা বাড়তি থাকার কথা, কিন্তু লোড আরও কম আছে, মানে কোচ কম আছে, ছোট ছোট লাগছে। ইঞ্জিন গরম হচ্ছে, সময় বাকি আর 3 মিনিট। সময় কিন্তু 10টা প্রায় বাজেই, এখনই হয়তো ট্রেন ছেড়ে দিবে। এবার আমার সিট হচ্ছে নাম্বার কোচে। এটা হচ্ছে একেবারে শেষ দিকে, অর্থাৎ প্রথমে গার্ড ব্রেক, শেষ দিকে ধরলে তারপরে এখানে এসে দেখছি সাদাত ভাইও আছে। সাদাত ভাই কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আর এখন তো বর্ষা বাদলের সময় যাচ্ছি সিলেটে, দোয়া করবেন। ঝড় বৃষ্টির মধ্যে কেমন হয় কে জানে। আমি তো ভেবেছিলাম যে সেই রকম ভিড় হবে ঈদ সফর। না, ওরকম ভিড় নেই, তবে শেষের সিট কোচগুলোতে ভিড় বেশি। এই যে আমাদের আর আপনার সিটে বসে আছে লোকজন, এগুলো হেঁটাইতে হবে। এটা বাংলাদেশের একটা চিরাচরিত চালচিত্র, যে আমাদের সিটে কেউ না কেউ বসে থাকে, মানে আপনার সিটেও কেউ না কেউ বসে থাকবে যতক্ষণ না আপনি এসে বসবেন। হ্যাঁ, আর এদেরকে বলে সহজে উঠানো যায় না, এটা হচ্ছে খুব বিরক্তিকর। 10টা বেজে 3 মিনিটে সিগন্যাল জ্বলে গেল হলুদ। ভিতরে ভিড়ের অবস্থা বেশ ভিড় আছে মোটামুটি।
পাশে দেখা যাচ্ছে মোহনগঞ্জের ট্রেন হাওড় এক্সপ্রেস। হাওড় এক্সপ্রেস আর একটু পরেই ছেড়ে যাবে। ট্রেনের সামনের দিকে কোচগুলো অতটা ভরা নেই, অনেকটা খালি খালি ফাঁকা ফাঁকা। যত দাঁড়ানো যাত্রী আছে সব পিছনের কোচগুলোতে, পিছনের 2টা বা 3টা কোচেই সবচেয়ে বেশি যাত্রী। আরেকটি বিষয়, ট্রেনের কিন্তু দরজা সবসময় বন্ধ রাখতে হবে। ওই যে বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু বলে দরজা বন্ধ রাখতে সহায়তা করুন, তো দরজা বন্ধ রাখতে হবে। যাত্রীদেরও বলতে হবে তো দরজা বন্ধ রাখতে হবে, এবং ওই দরজায় দাঁড়ানো এগুলো উচিত না। এতে দেখা যায় যে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়াও যদি চোর ছিনতাইকারী এসব থাকে, এরা ভিতর থেকে কোনো কিছু নিয়ে সহজে বেরোতে পারবে না যদি দরজা লাগানো থাকে। এজন্য দরজা সবসময় লাগিয়ে রাখার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন। কারওয়ান বাজার। উপবন এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 739, বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে সিলেট পর্যন্ত চলাচলকারী একটি আন্তনগর মিটার গেজ ট্রেন। এই ট্রেনের উদ্বোধন হয় 4 মে 1988 সালে। উপবন এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হচ্ছে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার জাংশন, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর, কুলাউড়া, বরমচাল, মাইজগাঁও এবং সর্বশেষ সিলেট স্টেশন। সর্বমোট যাত্রার সময় প্রায় 7 ঘন্টা। এই ট্রেনটি সপ্তাহে বুধবার বন্ধ থাকে। উপবন এক্সপ্রেস ট্রেনটি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সাথে রেক ভাগকরণ করে থাকে। এই ট্রেনের ভাড়া নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 375 টাকা, এসি বার্থ বা এসি কেবিনে 1338 টাকা এবং স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 719 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। 10:30 বেজে পার হয়ে গেছে, এখনও আমরা বিমানবন্দরে কিন্তু ঢুকতে পারিনি। চলে আসলাম আমাদের ট্রেনের প্রথম বিরতি স্টেশন বিমানবন্দর। বিমানবন্দরে তো নামলাম, হয়তো 4 থেকে 5 মিনিটের মতো বিরতি, তবে যাত্রী অত বেশি নেই। তো দরজার কাছে কিছুটা ভিড় আছে, যাই হোক উঠতে সমস্যা হবে না। আর বিমানবন্দর আসতে আসতে আমাদের প্রায় 8 মিনিটের মতো বিলম্ব হয়ে গেল। বিমানবন্দর স্টেশনের আগেও একটু থামিয়ে দিয়েছিল। আর এই ট্রেন কিন্তু আবার নরসিংদী থামে, অর্থাৎ বিমানবন্দরের পর ভৈরব বাজারের আগে নরসিংদীতে থামবে, তারপর ভৈরব বাজার। হুইসেল দিল, হুইসেল শোনা গেল না। প্রায় 10:40 আমাদের উপবন এক্সপ্রেস ছেড়ে দিল ঢাকা বিমানবন্দর থেকে। ঈদের সময় হিসেবে অত বেশি ভিড় কিন্তু এই স্টেশনে নেই, কারণ আমাদের ট্রেনের পরে কিন্তু চট্টগ্রামের ট্রেন আছে, আরও অনেক ট্রেন আছে, মোহনগঞ্জের ট্রেন আছে, রাজশাহীর ট্রেন আছে, অনেক ট্রেন আছে। তো যাত্রী যেইভাবে থাকার কথা, উঠতে পারা ভিড় সেটা কম দেখা যাচ্ছে না। সাদাত ভাই কোনো রকমে আসছে। টঙ্গী জাংশন পার হবার পর সোজাসুজি লাইনটি চলে গেল জয়দেবপুর জাংশন, আর আমরা চলে যাব ডান দিক দিয়ে টঙ্গী ভৈরব আখাউড়া রেলপথ ধরে। মোবাইল স্টেশন। ঘড়িতে সময় 11টা 25।
আমরা চলে আসলাম নরসিংদী স্টেশন। নরসিংদী স্টেশনে কিন্তু প্ল্যাটফর্ম বেশ নিচু, এখানে যাত্রীদের কিন্তু নামতে আসলে কষ্ট হয়। বৃষ্টি কেটে গেছে, এখন বৃষ্টি তেমন একটা নেই, তবে স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া। আর কথা হচ্ছে আমাদের ট্রেন মোটামুটিভাবে 15 মিনিটের মতো একটা বিলম্বে যাত্রা করছে। দেখা যাক এই বিলম্ব পরবর্তীতে বিলম্ব থাকে নাকি কাটিয়ে উঠতে পারে। এই নরসিংদী আসার পরেই তো দেখছি ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখন কিন্তু তীব্রভাবে উচিত দরজা বন্ধ করা। আমাদের এখানে এমন একটা অবস্থা, ট্রেনের দরজা বন্ধ করার কথা বললে মানুষজন এমনভাবে তাকায় যেন ট্রেনের দরজা বন্ধ হবে এটা অস্বাভাবিক, বন্ধ মানে করে কেউ অভ্যস্ত না। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিল নরসিংদী স্টেশন থেকে। এরপর আমরা ভৈরব বাজার স্টেশনে গিয়ে বিরতি নিব। চলে আসলাম ভৈরব বাজার জাংশন। আর এদিকে বাম পাশে দেখা যাচ্ছে লাইন, ময়মনসিংহ থেকে এই লাইনটা এসে যুক্ত হলো। ভৈরব বাজারে এই পাশের এটা সম্ভবত 1 নম্বর প্ল্যাটফর্ম, এই 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ালো। তবে সিলেট বা চট্টগ্রাম ওইদিকে যাওয়ার সময় আসলে ওই পাশের প্ল্যাটফর্মে দাঁড়ানোর কথা বা সাধারণত দাঁড়ায়। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিবে। অবশেষে দিন পার হয়ে গেল, 12টা বেজে 2 মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল ভৈরব বাজার জাংশন থেকে। আর ওইদিকে দেখা যাচ্ছে 2313 নম্বর লোকোমোটিভ ইঞ্জিন গরম করছে, নরসিংদী কমিউটার। ভৈরব বাজারেই এটা থাকে, সকালবেলা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। নরসিংদী কমিউটার কিন্তু বেশ বড় লোড নিয়ে আছে, অর্থাৎ অনেক যাত্রী যাতায়াত করতে পারবে। ভৈরব বাজার পার হবার পর ট্রেন একেবারেই ফাঁকা, এমনকি অনেক সিট খালিও দেখা যাচ্ছে, অনেক সিট খালি আছে। জন্য কষ্ট করে উনি চা নিয়ে আসছেন। এই আবহাওয়ায় 1 কাপ গরম গরম চা, ধোঁয়া ওঠা চা, অসাধারণ। আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, তবে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আমাদের ট্রেন থামবে না। মেট্রো রেলে শুনেছেন না বলে, এই ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে না, সেই রকম। আখাউড়া জাংশন কেবিন পার হলাম। আমাদের এই ট্রেন আখাউড়া জাংশনে কিন্তু প্রবেশ করবে না, তাই আখাউড়া জাংশনের আগেই আমাদের লাইন ভাগ হয়ে যাবে এবং ভাগ হয়ে আমরা বাইপাস হয়ে যাব। বাইপাস হয়ে আজমপুর স্টেশন দিয়ে আমাদের ট্রেন যাত্রা করবে শায়েস্তাগঞ্জের দিকে। উপবন এক্সপ্রেস
আগে আখাউড়া জাংশনে বিরতি দিত, কিন্তু বাইপাস হওয়ার পর আখাউড়ায় বিরতি না দিয়ে আজমপুর রেলওয়ে স্টেশনে বিরতি দেওয়ার কথা ছিল। কিন্তু রাতের বেলা নিরাপত্তাজনিত কারণে আজমপুর স্টেশনের বিরতি বাতিল করা হয়। এখন একটি বিশাল বাস নিয়ে আমরা সেই বাইপাস হয়ে শায়েস্তাগঞ্জের দিকে যাচ্ছি। আখাউড়ার পর থেকেই এদিক দিয়ে যে লাইনের একটা বিদ্যুটে আওয়াজ হয়, অনেক জোরে একটা আওয়াজ হয়, সেই আওয়াজ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আজমপুর স্টেশন। আকাশে দূরে কেমন যেন সাদা একটা আলোর মতো দেখা যাচ্ছে। রাতের বেলা খালি চোখে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। চলে আসলাম শায়েস্তাগঞ্জ। প্ল্যাটফর্ম পড়েছে ওই পাশে। চলে আসলাম শায়েস্তাগঞ্জকে। এই হোক, এই শায়েস্তাগঞ্জ কিন্তু জাংশন এবং জেসে জাংশন না, লাকসামের মতো চারদিকে লাইন গেছে। একটা সিলেট, একটা ঢাকা মানে আখাউড়া, আর একটা হচ্ছে বাল্লা, আর একটা হবিগঞ্জ। যদি হবিগঞ্জের দিকে লাইন একেবারেই নাই, আর পাল্লার দিকে লাইনের কাজ হচ্ছে। তাছাড়া এখন এটা জংশন হিসেবে ব্যবহার হয় না, এখন সাধারণ স্টেশন হিসেবে ব্যবহার হয়। তবে বাল্লার লাইনের কাজ হয়ে গেলে এটা কিন্তু জাংশন হিসেবেই ব্যবহার হবে। আমাদের ট্রেন ছেড়ে দিল শায়েস্তাগঞ্জ জাংশন থেকে। এরপর আমরা শ্রীমঙ্গলে গিয়েও আরেকটি বিরতি দিব। শ্রীমঙ্গল স্টেশনের আগ দিয়ে আমাদের ট্রেন আবার দাঁড়িয়ে গেল। যা হোক, 3-4 মিনিটের মতো থেমে থাকার পর আবারও ছেড়ে দিল। আমাদের সামনেই হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন, চায়ের দেশ শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে এসে ক্রসিং হচ্ছে এই উপবনের সাথে। এটা হচ্ছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস। শ্রীমঙ্গল স্টেশনে এই যে প্ল্যাটফর্ম উঁচু করা কাজ হচ্ছে, এখনো কাজ সম্পূর্ণরূপে শেষ হয়নি, কিছু কিছু জায়গায় উঁচু করা হয়ে গেছে। এই ভদ্রলোকের মুড়ি মাখানো কিন্তু খুবই সুস্বাদু। পুরো ফাঁকা হয়ে গেছে, যাত্রী নাই। আমরা এখন লাউয়াছড়া যে বন আছে, সেই লাউয়াছড়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি। বাইরে কিন্তু এখনো টিপটিপ বৃষ্টি পড়ছে। এই হচ্ছে সেই হলিউডের মুভি যেখানে ধারণ করা হয়েছিল, সেই জায়গা পার হলাম। আমরা চলে এসেছি ভানুগাছ স্টেশনের কাছাকাছি। ভানুগাছ
চলে আসলাম ভানুগাছ, কিন্তু ভানুগাছে এসে স্টেশনে দাঁড়ানো যাবে না, কারণ বৃষ্টি পড়ছে, বেশ জোরে সোরে বৃষ্টি আসছে। ছেড়ে দিল আমাদের ট্রেন ভানুগাছ থেকে। এর পরবর্তী গন্তব্য শমশেরনগর, এবং সেই সাথে বৃষ্টি কিন্তু বেশ জোরে সোরেই আসছে, এখন আর ছিটে ফোঁটা নেই। চলে আসলাম শমশেরনগর। আমাদের কোচ প্ল্যাটফর্মে পাইনি, আসলে এই স্টেশনের প্ল্যাটফর্ম খুব বেশি বড় না, আর এদিকে বৃষ্টিও হচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে গেল শমশেরনগর থেকে, এরপর আমরা কুলাউড়াতে গিয়ে থামবো। চলে আসলাম কুলাউড়া জাংশন। কুলাউড়াতে আসার পরও দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু হচ্ছে, এখানে অবশ্য খুব বেশি জোরে না, ঝিরিঝিরি বৃষ্টি। আর এই কুলাউড়া জাংশন থেকে তৃতীয় যে দিকটি চলে গেছে সেটি চলে গেছে শাহবাজপুর, এবং শাহবাজপুরের পরে মহিষাসন ভারতের। তবে এই কুলাউড়া শাহবাজপুর রেল সেকশনের কাজ এখনও চলমান, এখনও ওই লাইনে রেল চলে না। চলে আসলাম বরমচাল স্টেশনে। বরমচাল স্টেশনে কোনো কাকপক্ষী নেই, মানুষ তো মনে হচ্ছে এই একজনই নামলো। এখনো সিগন্যাল হয়নি, সিগন্যাল হলে আমাদের ট্রেন ছেড়ে দিবে। ঘড়িতে সময় ভোর 4:06। আমাদের ট্রেন ছেড়ে দিল বরমচাল থেকে। এরপরে আর মাত্র একটা বিরতি স্টেশন আছে, সেটা হচ্ছে মাইজগাঁও, এবং তারপরেই সিলেক্ট। কুলাউড়া পার হবার পর আমাদের ট্রেনে যাত্রী একেবারেই নাই, একদম ট্রেন ফাঁকা হয়ে গেছে। মোমিনছড়া টি এস্টেট। মোমিনছড়া চা বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমাদের এখনো সিলেট পৌঁছাতে 1 ঘন্টারও বেশি সময় লাগবে। মূলত এইখানে এই যে একটা সেতুর কাজ হচ্ছে, কালভার্ট, এই কালভার্টের কাজের জন্যই আমাদের ট্রেন এরকম গতি কমিয়ে দিয়ে আস্তে আস্তে আসলো। চলে আসলাম মাইজগাঁও স্টেশনে। এটাই এই ট্রেনের শেষ বিরতি স্টেশন। আর এখানে আসার পরেই ফজরের আজান শোনা যাচ্ছে। ঘড়িতে সময় 4:30। আমরা প্রায় আধা ঘন্টা বা 30-40 মিনিটের মতো একটা বিলম্বে আছি। যাত্রী তো কুলাউড়া থেকে নাই, মাইজগাঁও আসার পরে খুব কম সংখ্যক যাত্রী আছে। ছোট করে একটা হুইসেল দিল, হুইসেল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল।
চলে আসলাম সিলেটে। আমাদের ট্রেনের বিলম্ব ছিল আধা ঘন্টার মতো, কিন্তু শেষ পর্যন্ত আসলে অনেক জোরে গাড়ি ট্রেনে এসেছে, সেজন্যই আমরা মোটামুটি 5:01 মধ্যেই সিলেটে পৌঁছে গেলাম। চলে আসলাম সিলেট এবং একেবারে ভোরবেলা পাখির কিচিরমিচির হতে হতেই, বলতে গেলে তেমন কোনো বিলম্ব ছাড়াই আমরা এসে পৌঁছালাম। যদিও কিছু বিলম্বে কিন্তু ছেড়েছিল এবং মাঝেও বেশ কিছু বিলম্ব ছিল, কিন্তু আসলে সেই সব বিলম্ব কেন যেন কাটিয়ে উঠল। মানে এখন ঘড়িতে সময়, আমি তো ট্রেন আরও পৌঁছালো আরও 2 মিনিট আগে, আমি নামলাম, এখন বাজে 5:03। আপাতত আমার যাত্রা ফুরলো। ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে এবং উপবন এক্সপ্রেস, যাত্রা আনন্দদায়ক ছিল এবং সময়ানুবর্তিতা যথেষ্ট ভালোভাবেই মেনে চলা হয়েছে। দেখা হবে নতুন কোনো যাত্রায়। আর তাছাড়াও আজকে সিলেট এবং আশেপাশের এলাকা বৃষ্টি বাদলের পর কী অবস্থা ঘুরে দেখব। আজকেও বৃষ্টি, কেমন কি হয় সেটা আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশনের ভেতরের দিক। সিলেট স্টেশন থেকেও ঈদ মোবারক দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সিলেট স্টেশনের বাহিরের দিক। ৳80 দিয়ে ভুনা খিচুড়ি আর ডিম। আপাতত এটা দিয়ে খানা শুরু করি, এটাই পাওয়া যাচ্ছে এই সিলেট হুমায়ুন রশিদ চত্বর। হুমায়ুন রশিদ চত্বর থেকেই বাস পেয়ে গেলাম। এই বাসে করে আমরা রওনা দিচ্ছি। আজকে আবহাওয়ার এমন অবস্থা, এখন আমরা ভাবছি যে কোথায় যাব, কি করব আর কি দেখাবো। এই বৃষ্টি দেখাতে হবে, এছাড়া আর দেখানোর মতো কিছু নাই। কারণ সে ম্যারাথন বৃষ্টি, এই থামে আবার চালু হয়। কদিনের ভারী বর্ষণে আশেপাশে পুরো এলাকা এইসব এইভাবে পানিতে প্লাবিত হয়ে গেছে। যাই হোক, বাস আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল। সামনেই হচ্ছে তামাবিল, তারপরে জাফলং। আর আমরা এই তামাবিল আর জাফলংয়ের আগেই নেমে গেলাম। আমি অনেক আগে 2016 বা 17 সালে একবার এসেছিলাম জাফলং। তখন আমি আপনাদের এখানে এই বাস থেকেই দেখিয়েছিলাম কিছু ঝর্ণা দেখা যায়। সেই ঝর্ণাগুলো কিন্তু এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে। মানে এগুলো ভারতের মধ্যে, এগুলো আমাদের দেশে না। তো এখানে একদম খালি চোখে একেবারে স্পষ্ট দেখা যায় এবং দেখতে কিন্তু অসাধারণ লাগে। বৃষ্টির মধ্যে কি আর করা, ছাতা মুড়ি দিয়েই রওনা দিলাম সেই ভাইরাল মাঠ দেখার উদ্দেশ্যে। এখানে একটা মাঠ আছে, মাঠের মানে বেশ কিছু অংশ ভারত দাবি করেছিল। পরবর্তীতে মানচিত্র দেখিয়ে বিভিন্ন কার্যক্রম শেষে এই মাঠ আমাদের আমরা ফিরে পেয়েছি। তো চলেন সে মাঠটা দেখে আসি। এই হচ্ছে প্রধান সড়ক, আর এই প্রধান সড়কের এই যে নলজুরি ওয়াইনঘাট, এখান থেকে ভিতরের দিকে গেলেই মিলবে সেই, কেউ কেউ বলে নিউজিল্যান্ড, কেউ কেউ বলে সুইজারল্যান্ড, যাই হোক সেই মাঠ। আবারও পথিমধ্যে শুরু হলো বৃষ্টি। আসলে বৃষ্টি তো থামছেই না, মাঝে মাঝে 2-1 মিনিটের জন্য থামে। এদিকে দেখা যাচ্ছে এই যে পাহাড়ের কোনায় কোনায় মেঘ জমছে, আর এই মেঘগুলাই কিছুক্ষণ পর পর ঘনীভূত হয়ে বৃষ্টি হচ্ছে। এবার এই ঝর্ণাগুলো আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই যে যেমন দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে কিন্তু পানির প্রবাহ বাড়ছে। তো পানির প্রবাহ বাড়ার ফলে ঝর্ণাগুলোও কিন্তু প্রাণবন্ত হচ্ছে। এই সময় যদি
শিলং যাওয়া যেত, অথবা শিলং যাওয়ার পথেই এই যে ডাউকি থেকে শিলং যাওয়ার পথে কিন্তু অনেকগুলো ঝর্ণা পড়ে। এই ঝর্ণাগুলা কিন্তু এখন একেবারে প্রাণবন্ত। আমি ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, এরা ঠেলা জাল দিয়ে মাছ ধরছে। আমি বহুদিন আগে দেখেছিলাম সেই নীলাদ্রি লেকে ঠেলা জাল দিয়ে মাছ ধরা, আজকে আবার দেখে আসলাম। একবার ভেবে দেখেন, এত সুন্দর এই যে ঝর্ণা দেখা যাচ্ছে, এটা আসলে দেখতে তো অনেক সুন্দরই লাগছে, কিন্তু কথা হচ্ছে যে এটা আমাদের দেশের সীমানায় না। আমাদের দেশের সীমানায় হলে কি হতো বলেন? মানুষজন ঠিকই উঠে পড়েছে, যারা ট্রেকার আছে তারা ট্রেক করে ঠিকই উঠে পড়েছে, কিন্তু ওখানে আমি যেটা শুনলাম ভারতের থেকে কেউ ট্রেক করে এখানে আসে না। এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি, পথ আর ফুরোচ্ছে না। আর সামনে এমন এক গর্জন আসছে, একটু দূর থেকে গর্জন শুনলে মনে হবে যেন দূরে কোনো কারখানা চলছে, মানে কারখানার মেশিন। কিন্তু আসলে এই আওয়াজটা হচ্ছে ওই যে ঝর্ণাগুলো দেখা যাচ্ছে, ওই ঝর্ণার পানি পড়ার শব্দ। এখানে সব সীমান্তে যেরকম সতর্কতা বাণী লেখা থাকে, এখানেও কিছু সতর্কতা আছে। এই হচ্ছে সেই খেলার মাঠ, একদম সবুজ, সামনে থেকে দেখতে আসলে অসাধারণ। এখানে মাঠটা দেখতে আসলে এত সুন্দর লাগে, সামনে না আসলে বোঝা যাবে না। আর এই যে ঝর্ণাগুলা, পানির দুইটা ঝর্ণা আছে, একটা ময়লা পানি আর একটা হচ্ছে সাদা পানি বা বিশুদ্ধ পরিষ্কার পানি। এই ঝর্ণা দুইটা একদম এখান থেকে দেখা যাচ্ছে, একদম স্পষ্ট। আর এই মাঠ পুরোটাই কিন্তু আমাদের সীমানার মধ্যে। এখন এই মাঠে সেই ওই যে নিউজিল্যান্ডের দেখা যায় না মাঠগুলা, গরু চড়ে, তো এই মাঠেও গরু চড়ছে। এখন বৃষ্টি বাদলের মধ্যে কি করব, আমিও চড়ে বেড়াই। আজকে আসলে বৃষ্টির দিন হওয়ায় এখানে দর্শনার্থী একেবারেই নেই। তাছাড়া অন্যান্য দিন কিন্তু দর্শনার্থী ভালোই থাকে, এবং এই কারণে এখানে একটা টং দোকান মতোও করা হয়েছে। এখানে হয়তো খাবার দাবার কিছু বিক্রি করে। আজকে জনমানবই নাই, শুধু গরু আছে। এখানে প্রায় শেষ পর্যায়ে, সামনেই হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এখানে সীমানা পিলারও দেখা যাচ্ছে। আজকে আসলে এরকম একেবারেই বৃষ্টি স্নাত দিন হওয়ার জন্য আশেপাশে কোনো জনমানবই নাই। আর ওদিকে দেখা যাচ্ছে বিএসএফ এর একটা টং। আবারও বৃষ্টি, বৃষ্টি তো সারাদিনই বৃষ্টি, মাঝে মাঝে শুধু বৃষ্টির মনে হয় বিরতি দিতে মন চাইলে বিরতি দেয়। যাই হোক, এই সুন্দর মাঠ থেকে নিউজিল্যান্ড বা সুইজারল্যান্ড যাই বলি না কেন, আমাদের বাংলাদেশের এই সুন্দর শেষ প্রান্তের মাঠ থেকে আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। এখানে মজার বিষয় হচ্ছে মেঘ যেভাবে খেলা করছে, কিছুক্ষণ আগেও এখানে এই যে স্বচ্ছ পানির যে ঝর্ণাটা দেখা যাচ্ছিল, এটা এখন আর দেখা যাচ্ছে না। এখানে একদম মেঘ পুরা গ্রাস করে ফেলেছে। এই যে এখানে ছোট একটি টঙের দোকান আছে, এখানে হয়তো চা মুড়ি এগুলো পাওয়া যায়। এই হচ্ছে নলজুড়ি নদী। নলজুড়ি বাস স্ট্যান্ড থেকে এবার আমরা বাসে করে না গিয়ে ব্যাটারি চালিত অটোতে করে যাচ্ছি জাফলং। আর এখন আছি তামাবিল সীমান্তে। এখানে আসলে এলাকা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমি যখন আগে এসেছিলাম তখন যে মামার বাজার, যেটা মানে জাফলংয়ের প্রধান যে বাজার,
সে বাজার থেকে ওদিক দিয়ে নদীর পাড় দিয়ে গিয়ে একেবারে জাফলংয়ের যে মেইন পয়েন্টটা সেই পর্যন্ত গিয়েছি, তারপর নৌকা দিয়ে ওই পার হয়ে ঝর্ণা দেখেছি। কিন্তু এবার আসলাম ভিন্ন দিক দিয়ে, ওই মামার বাজারেই যাইনি। এই এলাকাগুলো এখন এদিকে অনেক রেস্টুরেন্ট হয়েছে, থাকার জন্য হোটেল হয়েছে, অনেক কিছু আছে। এদিককার প্রকৃতিটাও বেশ মনোরম, ভালোই কিন্তু লাগছে। সামনে দেখা যাচ্ছে ডাউকি বাজার, ভারতের অংশ। আর এখানে আমাদের সীমানা প্রায় শেষ হতে চলেছে। এখানে ড্রোন উড়ানো সম্পূর্ণরূপে নিষেধ। তার মানে এই সাইনবোর্ডটাই যে শেষ তা না, সামনে আরো কিছু সীমানা আছে। তবে সতর্ক এখান থেকে করা হচ্ছে যে এটার সামনে যাতে কেউ না যায়। এই হচ্ছে 1273 নম্বর পিলার। এই হচ্ছে সেই চমৎকার সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে বেয়ে এবার নিচের দিকে আমরা নামছি, অর্থাৎ এই ডাউকি নদীর দিকে। নেমে যদি কেউ ওই যে মায়াবী ঝর্ণা বলে ওখানে কেউ যেতে চাইলে সেখানে নৌকা ভাড়া করে যেতে পারেন। ওই পাশে আবার খাসিয়াপুঞ্জি আছে, আরো কিছু দেখার জিনিস আছে, মানে চা বাগান আছে। চা বাগানটা একটু দূরে হয়ে যায়। আর আমি আপনাদের কিন্তু সেই এর আগে যখন এসেছিলাম, এখন থেকে মনে হয় 7-8 বছর আগে, তখনও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম। তখন ওই ঝর্ণার নাম কিন্তু মায়াবী ছিল না, বা মায়াবী আমাকে বলেনি। তখন নাম ছিল সংগ্রামপুঞ্জি ঝর্ণা। যে এখানে এরকম অনেকে ডাকবে যে যাবেন নাকি নৌকা। এটা আসলে টুরিস্ট যখন বেশি থাকে তখন নৌকা ভাড়া বেশি থাকে, যখন কম থাকে তখন কম থাকে। এই দামাদামি করে যাবেন। মোটামুটিভাবে বলা যায় যে যাওয়া আসা হয়তো জন প্রতি যদি আপনারা কয়েকজন হয়, 4-5 জন হয়, সেক্ষেত্রে 100 বা 150 টাকা এরকম পড়তে পারে। এখানে যে এদিক দিয়ে নেমে তারপরে নৌকায় উঠতে হবে। এইখানে হ্যাঁ, এটা আমি খবরে দেখেছি যে পানি অনেক দূর উঠেছিল। অবশেষে বনিবনা হলো। আমরা 6 জন যাব, 900 টাকা রাখবে। ওই পাশে ঝর্ণা দেখবো, খাসিয়াপল্লী দেখবো। এদিকে যতক্ষণ লাগে 1.5-2 ঘন্টা মতো সময় দিবে, ঘুরে তারপর আসবো। আর আমরা নৌকা নিয়েছি বৈঠা নৌকা, যাতে ভালো মতো দেখতে দেখতে যাওয়া যায়। কারণ এখন এখানে নদীতে স্রোতও নাই, খুব তাড়াহুড়া করে যাওয়া লাগবে এমন কোনো বিষয় নাই, এই জন্যে। আমাদের নৌকা কোনটা? এটা আমরা নৌকায় উঠলাম। এটাও কিন্তু বাংলাদেশ, এখনো সীমানা শেষ হয় নাই। কথা হচ্ছে ইনারা কি ভারত চলে যাচ্ছে? যে প্রথম যে টাওয়ারটা বর্ডার আউটপোস্ট, এই ইয়েটা, হ্যাঁ, এটা হচ্ছে বিজিবির, আর পরেরটা হচ্ছে বিএসএফ এর। এখানে হচ্ছে জাফলং এর সর্বশেষ যে পোস্ট বা যে সীমানার শেষ মাথা, সেই হচ্ছে শেষ প্রান্ত। কি হলো? নৌকা নিচে পাথরের সাথে বেঁধে গেছে। আমাদের নৌকা এখানে বেশ কিছু সময় ধরেই আটকে আছে, ঘুরাতে পারছে না। একবারে যায়ও না, একবারে ছবি তুললেন। এইদিকে হচ্ছে যে ডাউকি ব্রিজ থেকে যে এদিকে আসলাম, এটা কিন্তু অনেকটা, আমি প্রথমে মনে করেছিলাম যে আমরা কি ভারতের সীমান্তেই ঢুকে গেলাম। পরে দেখছি না, প্রকৃতপক্ষে এদিকে আসার পরে এই পানিটা কিন্তু আমাদের, কিন্তু ভূমিটা হচ্ছে বা পাহাড়টা হচ্ছে ভারতের। এভাবেই সীমান্তটা আছে। গমকে মারে সনম कहते हैं याद करते हैं तुमको शाम सहर।
চলে আসলাম এই মায়াবী ঝর্ণায়। আসলে আমি যেটা বলেছিলাম যে আমি এর আগে এসে দেখেছি যে তখন নাম ছিল সংগ্রামপুঞ্জি। আমি জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ সংগ্রামপুঞ্জি, এটা পরবর্তীতে তারা নামকরণ করেছে মায়াবী। আর এখানে এই যে ডাকছে, যাই হোক এখান থেকে কেউ যদি পণ্য কিনতে যান 2 নম্বর পণ্য থাকতে পারে। আমি কিছু দেখলাম, আমার কাছে দেখে মনে হয় পুরাই 2 নম্বর। দেখে শুনে নেওয়া ভালো, না নিতে পারলে আরও ভালো। সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখা শেষে এই যে নৌকা এখান থেকে আবার এইটুকু, খুব বেশি পথ না, এইটুকু আবার নৌকা নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পর এদিক দিয়ে যেতে হবে এই খাসিয়াপুঞ্জি এবং পান সুপারি বাগান, এবং তারপর ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ওই যে জাফলংয়ের 0 পয়েন্ট আগে যেখানে একটা চেয়ার বসানো থাকতো ওই জায়গাটায় বসাবে, বা ওই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ যদি মানুষ ছবি উঠতে চায় উঠবে। এই হচ্ছে সেই পান সুপারি বাগান। এখানে যে পাথর আছে, এই পাথরের মধ্যে দিয়ে যখন পানি প্রবাহিত হয় তখন স্বচ্ছ পানি প্রবাহিত হয়, তখন দেখতে আরো সুন্দর লাগে। আর এই পাথুরে এলাকা দিয়ে একটু সামনের দিকে গেলে সেই ডাউকি ব্রিজ দেখতে দেখতে সুন্দর কিছু ছবি তোলা যায়, যদি আলো ভালো থাকে সেক্ষেত্রে। তো এই জন্যই এটাকেও একটা 0 পয়েন্ট বলা হয়। এখানে প্রচুর লোক সমাগম ঘটে, তবে আজকে তো যে আবহাওয়া, মানুষজনই আসে, হাতে গোনা 2-4 জন। ঘোরাফেরা শেষ, এবার এই যে আমাদের নৌকা এখানে চলে এসেছে। এবার নৌকায় উঠে আমরা এই যে বিজিবি চেকপোস্ট, তারপরে ডান পাশে অর্থাৎ যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে গিয়ে আমরা নামবো। জাফলং সিলেটের মাঝে যেমন লোকাল বাস চলাচল করে, আবার গেটলক বাসও চলাচল করে। আমরা ফিরে যাওয়ার সময় গেটলক বাসে ফিরে যাচ্ছি, কারণ গেটলক বাস কোথাও দাঁড়ায় না এবং গেট এরকম আটকানো থাকে, মানে লক করা থাকে। এই বাসের ভাড়া লোকাল বাসের থেকে 30 টাকা বেশি, অর্থাৎ 150 টাকা। জাফলং থেকে ফিরে হেঁটে চলে আসলাম পানশিতে। তবে পানশি এটা শহরের ভিতরে না, কিন্তু এটা হচ্ছে কদমতলিতে, অর্থাৎ রেল স্টেশনের একটা কাছাকাছি। এই পানশিতে আসার মূলত কারণ হলো এখানে ভিড় কম থাকবে, পর্যটক কম থাকবে, স্থানীয় মানুষ যা থাকার তা থাকবে। এখানে এসে খাবার নিলাম, এই যে ভর্তা, তারপরে ভাত, আর তাছাড়াও মাংস নিব, মাংস আর একটু পরে আসবে। এখানে ভর্তা, যেমন ডাল ভর্তা খেলাম, অনেক সুস্বাদু। আর এখানে এই যে সাতকড়া দিয়ে বিফ, এটা আসলে এটা দেখেই তো খেতে ইচ্ছা করছে, আশা করি অনেক সুস্বাদু হবে। এবারের মতো সিলেট সফরের ইতি টানতে যাচ্ছি। চলে এসেছি সিলেট রেলওয়ে স্টেশনে। আর কিছুক্ষণ পরে ছাড়বে উপবন এক্সপ্রেস, যদিও কিছুক্ষণ মানে একেবারে কম সময় না, প্রায় 45 মিনিট এখনো সময় বাকি আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে চলতি গাড়ির টিকিট নেওয়া যায়। সিলেট স্টেশনে প্রবেশ করছি। তবে প্রবেশ করার আগে আমি এখানে রেলওয়ের যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম সুরমা মেল চলে না? বললো চলে না, মানে ওটার কোনো ঠিক নাই, কয়দিন চলে আর কয়দিন চলে না, কোনো ঠিক ঠিকানা নেই। যেমন আজকে বন্ধ, কিন্তু আসলে মেল ট্রেনের কোনো বন্ধের দিন নাই, বন্ধ থাকার কথা না। এটা দেখা যাচ্ছে আজকে ঢাকা থেকে আসবে, এসে কালকে আবার ঢাকায় যাবে, আবার একদিন মাঝে মাঝে বসায়ও রাখে, মানে কোনো ঠিক থাকে না। তো আমার কথা হচ্ছে লোকাল ট্রেন হচ্ছে সবচেয়ে বেশি দরকার মানুষের। আন্তনগর ট্রেনে রেলওয়ের যত প্যাসেঞ্জার আছে দেখা যাচ্ছে তার যত শতাংশ আন্তনগর ট্রেনে ভ্রমণ করবে, তার থেকে অনেক বেশি শতাংশ কিন্তু লোকাল ট্রেনে ভ্রমণ করবে। লোকাল ট্রেন, মেল ট্রেন, এগুলো বেশি দরকার।
যেমন কুশিয়ারা মেল আখাউড়া থেকে এই সিলেট পর্যন্ত আসতো, এটা বন্ধ। তারপর জালালাবাদ এটা হচ্ছে চট্টগ্রাম থেকে আসতো সিলেট, এটাও বন্ধ। এখন শুধুমাত্র একটাই মেল, এটা হচ্ছে সুরমা মেল, তাও খোলা বন্ধ ঠিক নাই। যাই হোক, এটা রেলওয়ের কাছে আবেদন থাকবে যে প্রতিটা সেকশনে বিভিন্ন ছোট ছোট যে রেল সেকশনগুলো আছে সেগুলোতে যাতে লোকাল ট্রেন চালানো হয়। লোকাল ট্রেন চালালে আন্তনগর ট্রেনের উপর ছোট ছোট বিরতি স্টেশনে যাত্রী চাপ কমবে, আর আন্তনগর ট্রেন আন্তনগরই হবে, বিরতি কম থাকবে। ঘড়িতে সময় 11টা 27, আর 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিবে। এবং যা অবস্থা দেখে মনে হচ্ছে ইঞ্জিন তো গরমই আছে এবং সবাই প্রস্তুত, হলুদ বাতি হলেই ট্রেন ছেড়ে দিবে। আর আমিও দিব ঘুম, একেবারে পাকা ঘুম। হলুদ বাতি জ্বলে গেছে এবং ঘড়িতে সময় 11টা 30। একদম সঠিক সময়ে আমাদের ট্রেন সিলেট থেকে ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। আমার যাত্রা ফুরলো, উপবনে গেলাম, উপবনে আসলাম। যাই হোক, যাত্রা ভালোই ছিল। আর ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে এবং উপবন এক্সপ্রেস।